ত্রিপুরা এডিসি নির্বাচনকে ঘিরে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে। আগামী 12ই এপ্রিল অনুষ্ঠিত হতে চলা এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রচারে নেমেছে। প্রতিদিনই কোথাও না কোথাও দলবদলের ঘটনাও সামনে আসছে। এডিসি নির্বাচন শুধুমাত্র একটা রাজনৈতিক লড়াই নয়, এটি জাতির অস্তিত্ব ও অধিকার রক্ষার লড়াই। আসন্ন নির্বাচনে জাতির জয় নিশ্চিত করতে হবে। দাসদা কাঞ্চনপুর এলাকায় নির্বাচনী জনসভায় এমনটাই দাবি করেন ত্রিপুরামথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোৎ কিশোর দেববর্মন। প্রদ্যোতের অভিযোগ, জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে এখনও মৌলিক পরিষেবায় ঘাটতি রয়েছে। অনেক জায়গায় মানুষ আজও পানীয় জলের মতো প্রয়োজনীয় সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই পরিস্থিতির পরিবর্তন আনতে হলে আনারস প্রতীকে মথাকে ভোট দিতে হবে বলেন তিনি। সভায় তিনি আরও বলেন, যদি ত্রিপুরামথা ক্ষমতায় না আসে তাহলে জনজাতিদের ন্যায় বিচার পাওয়া কঠিন হবে। দাসদা কাঞ্চনপুর এলাকায় একাধিক খুনের ঘটনায় তিনি উল্লেখ করে দাবি করেন অভিযুক্তরা এখনও গ্রেফতার হয়নি, কারণ তারা রাজনৈতিক সুরক্ষা পাচ্ছে। প্রতিনিয়ত জনজাতিদের অসম্মান করা হচ্ছে এবং তাদের বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। এদিন মুখ্যমন্ত্রী মানিক সাহার নাম উল্লেখ করে প্রদ্যোৎ বলেন, মুখ্যমন্ত্রী এখনও প্রকৃত চ্যালেঞ্জের মুখোমুখি হননি। এবার ত্রিপ্রাসা সমাজ ঐক্যবদ্ধভাবে সেই চ্যালেঞ্জ সামনে আনবে। তবে তিনি বিজেপির কয়েকজন নেতার প্রশংসাও করেন এবং বলেন, দলের মধ্যে ভালো মানুষ রয়েছেন, কিন্তু কিছু ভিন্ন মতাদর্শের প্রভাব পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এই অবস্থায় রবিবার জিরানিয়া এলাকার 15 নম্বর এলাকাধীন 18 নম্বর বুথের কান্তা কোবরা পাড়ায় বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে সামিল হন ভোটাররা। জানা গেছে, ওই এলাকার 11টি পরিবারের 35 জন ভোটার ত্রিপুরামথা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এবং বিজেপি প্রার্থী অভিজিৎ দেববর্মা। যোগদান সভা শেষে বিজেপি প্রার্থীর সমর্থনে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করেন মেয়র দীপক মজুমদার সহ দলের অন্যান্য নেতৃত্বরা। এই দলবদলকে ঘিরে জিরানিয়া এলাকায় রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। আগামী নির্বাচনে এই ধরনের দলবদল ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলবে তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। আগামী 7ই এবং 8ই এপ্রিল সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত সাবরুম দ্বাদশ শ্রেণী ইংরেজি মাধ্যম বিদ্যালয়, 27 পূর্ব মুহুরীপুর, বুড়াতলি এবং 28 শিলাছড়ি মনবুকপুল আসনের ভোট গ্রহণ কর্মী ও নিরাপত্তারক্ষীদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। 27 পূর্ব মুহুরীপুর, বুড়াতলি এবং 28 শিলাছড়ি মনু বনকুল কেন্দ্রের রিটার্নিং অফিসার তথা সাবন মহকুমার শাসক এই তথ্য জানিয়েছেন। বারুইপুরের এসডিও অফিস চত্বরে শনিবার যেন একসঙ্গে দেখা গেল দুই ভিন্ন রাজনৈতিক ছবি। একদিকে লড়াই করে ফিরে আসা এক নির্দল প্রার্থী, অন্যদিকে শক্তি প্রদর্শনে আত্মবিশ্বাসী এক আঞ্চলিক নেতা। মনোনয়নের দিন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং স্পষ্ট হয়ে উঠল রাজনৈতিক বার্তা, কৌশল এবং অবস্থান। সোনারপুর দক্ষিণের রাজন্না হালদারের মাটির মানুষের ইমেজ গড়ে তোলার চেষ্টা যেমন নজর কাড়ল, তেমনি ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর মিছিল দেখালো সংগঠনের শক্তি ও রাজনৈতিক আত্মবিশ্বাস। নির্বাচন যত এগোচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এই লড়াই শুধু ভোটের নয়, বরং ভাবনারও। প্রথমে আসা যাক সোনারপুর দক্ষিণ কেন্দ্রের নির্দল প্রার্থী রাজন্না হালদারের কথায়। মনোনয়নের প্রথম দিনেই সমস্যায় পড়েছিলেন তিনি। ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত জটিলতার কারণে নির্ধারিত সময়ে মনোনয়ন জমা দিতে পারেননি, কিন্তু সেখানেই থেমে থাকেননি। রাতারাতি সমস্যা মিটিয়ে পরের দিন ফের নতুন উদ্যমে বারুইপুরের এসডিও অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন। এই প্রত্যাবর্তন শুধু একটি প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করা নয়, বরং রাজনৈতিক বার্তাও স্পষ্ট। লড়াই থেকে সরে দাঁড়ানোর মানুষ নন তিনি। প্রথমবার এসেই যদি মানুষ বলে, আমাদেরকে আঙুল তুলে বলে যে তুমি প্রথমবার বলছো, এটা তো নেতারা বলেই। আমি একটাই কথা বলবো, আমরা যারা নতুন কাজ করার ময়দানে নেমেছি তারা প্রত্যেকেই যুব সমাজ থেকে উঠে আসা মানুষ। আমাদের মধ্যে করার খিদে রয়েছে। আমরা রাজনৈতিক প্রতিভা সম্পন্ন শব্দটা উচ্চারণ করব না, কিন্তু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের মানুষ।
তাই আমরা কোনো তারকা নই যে হাতে সানস্ক্রিন মেখে কিংবা স্যানিটাইজার মেখে সাধারণ মানুষের সঙ্গে হাত মেলাবে। তৃণমূল কংগ্রেসের সঙ্গে আমি সংযুক্ত ছিলাম, অবশ্যই ছিলাম। প্রত্যেকের পাস্ট হিস্ট্রি রয়েছে এখানে, আপনারা যারা রয়েছেন বা আমার পাশে যারা রয়েছে সবারই কিছু না কিছু পাস্ট হিস্ট্রি থাকে। আমি অনেকে ইন্দিরা গান্ধীকে দেখে রাজনীতির ময়দানে এসেছে, আমার বাবারা তারা স্বচক্ষে দেখেছে। আমি ইন্দিরা গান্ধীকে স্বচক্ষে দেখিনি, কিন্তু তবুও আমি ইন্দিরা গান্ধীর মনোভাবকে বিশ্বাস করি। আর আমি যাকে স্বচক্ষে দেখেছিলাম তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম মানসিকতার মানুষও বলবে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রাম মিথ্যে ছিল সেই সময় যখন উনি শুরু করেছিলেন। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে, বা তৃণমূল কংগ্রেসের মধ্যে আকাশ পাতাল তফাৎ রয়েছে। কিন্তু আমি যে উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসটা করেছিলাম সেই উদ্দেশ্য কখনোই কোনো ছোট অসৎ উদ্দেশ্য ছিল না, যেই কারণে আরজি করের ঘটনার পর আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব তৈরি করেছি। সেটা কর্মসংস্থান বিষয় হোক, এসএসসির বিষয় হোক, সাউথ ক্যালকাটা ল কলেজের বিষয় হোক, বিভিন্ন বিষয় নারী সুরক্ষা এবং কর্মসংস্থান নিয়ে। তা এটা তো অবশ্যই অস্বীকার করার তো জায়গা নেই, আমি কেন অস্বীকার করতে যাব? আমি ছিলাম, কিন্তু যদি অবশ্যই অসতের সঙ্গে আপোষ করা যায় না, আর অসতের সঙ্গে আপোষ করিনি বলেই আমি দূরে সরে এসেছি। এবং আমি নিজে মনে করি আমি গর্বিত, আমার বাবা মার চোখে আমি চোখ রেখে কথা বলতে পারি এই কারণে যে আমি অসতের সঙ্গে আপোষ করি। সব মিলিয়ে রাজন্না হালদার নিজেকে একজন বিকল্প কণ্ঠস্বর হিসেবে তুলে ধরতে চাইছেন, যেখানে মূল ভরসা সততা, আদর্শ এবং সাধারণ মানুষের ইস্যু। এবার আসা যাক ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীর প্রসঙ্গে। মনোনয়নের দিন তিনি শুধু একটি ফর্ম জমা দেননি, বরং শক্তি প্রদর্শনের মাধ্যমে রাজনৈতিক বার্তাও দিয়েছেন। ভাঙড় থেকে বারুইপুর পর্যন্ত দীর্ঘ মিছিল করে সমর্থকদের সঙ্গে নিয়ে এসডিও অফিসে পৌঁছন তিনি। এই শোভাযাত্রা কার্যত দেখিয়ে দেয় মাঠে তার সংগঠন কতটা সক্রিয় এবং আত্মবিশ্বাসী। এসডিও অফিসে মনোনয়ন জমা দেওয়ার পর তার বক্তব্যে ছিল আত্মবিশ্বাসের ছাপ। তিনি মনে করিয়ে দেন 2021 সালে মানুষের ভোটে বিধানসভায় পৌঁছেছিলেন এবং গত 5 বছর ধরে সক্রিয়ভাবে কাজ করেছেন। তার দাবি এবার মানুষের সমর্থন আরও বেড়েছে। 2026 সালের নির্বাচন নিয়ে তার বক্তব্য, এবারের লড়াই আগের তুলনায় সহজ, কারণ বিরোধীরা বিভক্ত এবং মানুষ সেই বাস্তবতা বুঝতে পারছে। তবে শুধু নির্বাচনী সমীকরণ নয়, সাম্প্রতিক বিতর্ক নিয়েও সরব হয়েছেন নওশাদ। তার বক্তব্য শান্তিপূর্ণ প্রতিবাদ, যা সম্পূর্ণ ভিত্তিহীন। 2021-এ মানুষের ভোট নিয়ে বিধানসভায় গিয়েছি, 5 বছর ধরে বিধানসভায় অ্যাক্টিভিটি করেছি। মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছে। আজকে নমিনেশন জমা করেছি, 4 মে বিজয়ী সার্টিফিকেট নিয়ে বাড়ি যাব। অবশ্যই 2021-এ টাফ লড়াই ছিল, এটা 2026 লড়াইটা অনেক কম। সেই সময় নতুন দল, আবার বিজেপি তৃণমূলের বাইনারি ছিল। এখন বিজেপি তৃণমূল যে আলাদা নয়, ভাঙড় সব রাজ্যের মানুষ জেনে গিয়েছে। আর আইএসএফ সম্পর্কে, আইএসএফ ধর্মনিরপেক্ষ দল যে তৈরি হয়েছে, হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে, ওবিসি থেকে শুরু করে ওয়াকআপ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে মাঠে ময়দানে এসে, তিলোত্তমা থেকে শুরু করে তামান্নার খুনের বিরুদ্ধে যে মাঠে ময়দানে লড়াই করছে, মানুষ বুঝে গিয়েছে আইএসএফকে কেন গ্রহণ করতে হবে। সুতরাং এবারে ডবল মার্জিন পাচ্ছে। কালে চোখে কী ঘটনা হচ্ছে বলেন, কী ঘটনা হয়েছে? আপনাদের কাছে কী ফুটে যাচ্ছে? ছোটোতে গা মাসালে হবে না। আমরা চাই বিডিও অফিসের মধ্যে একটা মানুষ ঢুকে ডিস্টার্ব করেছে, একটা ভিডিও দেখানো হোক। কি কার ক্ষতি হয়েছে? ভিডিও ফুটেজ দেখানো। অনেকে বলছে আমাদের বিচারক স্যারেদেরকে পানীয় জল দেওয়া হয় না, চা বিস্কুট দেওয়া হয় না। আমি মনে করি এটা তদন্ত হোক, সত্য উদ্ঘাটন হোক। আমিও জানতে চাই ভিডিও অফিসের প্রিমিসেসের মধ্যে কারা কোথায় ছিল, কারা বসে কি প্রোটেস্ট করছিল এবং তারা দীর্ঘক্ষণ কেন প্রোটেস্ট করছিল সেটাও জানতে হবে। সাধারণ মানুষের সাথে কথা বলা দরকার। যতটুকু জানতে পেরেছি, ওখানকার আধিকারিকরা 2 ঘন্টা, 1 ঘন্টা, 3 ঘন্টা পরে তোমাদের সাথে কথা বলা হবে। ওখানকার ডিমান্ড ছিল যে আমাদের এই দুরবস্থা আমরা কীভাবে কাটিয়ে উঠবো, আমাদেরকে একটা রাস্তা বলা হোক। আধিকারিকরা নাকি বেরিয়ে এসে বারবার বলেছে একটু দাঁড়াও, এই হবে, একটু দাঁড়াও, ওই হবে। এই করতে করতে দুপুরের প্রোগ্রাম রাত পর্যন্ত টেনেছে। আর তারপরে কোনো ধরনের নির্বিচারে শান্তিপূর্ণ একটা অবস্থানকে লাঠি চার্জ করে মহিলা পুরুষ নির্বিচারে, এবং এটা অভিযোগ ভিডিওর গাড়িতে সাধারণ। এছাড়াও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তার অভিযোগ, সাধারণ মানুষের দাবি দীর্ঘ সময় ধরে শোনা হয়নি, বরং পরে লাঠিচার্জের মতো ঘটনা ঘটেছে, যেখানে সাধারণ মানুষ এবং পুলিশ কর্মীরাও আহত হয়েছেন বলে দাবি। নওশাদ নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এবং মিডিয়ার কাছেও আবেদন করেছেন যাচাই না করে কোনো তথ্য প্রচার না করতে। সব মিলিয়ে নওশাদ সিদ্দিকীর প্রচারে যেমন সংগঠনের শক্তি দেখা যাচ্ছে, তেমনি রাজনৈতিক বক্তব্যে উঠে আসছে সরাসরি চ্যালেঞ্জ ও আত্মবিশ্বাস, যা এই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সব মিলিয়ে মনোনয়নের দিনই স্পষ্ট,
এই নির্বাচনে লড়াই হবে শুধু সংখ্যার নয়, বরং ভাবনা, কৌশল আর মানুষের আস্থার। এখন দেখার এই বার্তাগুলো কতটা পৌঁছয় ভোটারদের কাছে, আর শেষমেশ রায় দেয় কে? মানুষই। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ।